আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলের 40তম ম্যাচে আজ সন্ধ্যা 6:30 অর্থাৎ অল্প কিছুক্ষণ পরই মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দল চিটাগং কিংস এবং পয়েন্ট টেবিলের 7 নম্বরে থাকা দল সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের জন্য এই ম্যাচটির কোনো গুরুত্ব নেই। 11 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্টে তারা 7 নম্বরে আছে। এই ম্যাচটি জয়লাভ করলে একটা ভালো বার্তা দিয়ে, সিলেট ফ্যানদের একটা ভালো বার্তা দিয়ে তারা শেষ করতে পারবে যে তারা শেষ ম্যাচটি জয়লাভ করেছে। অন্যদিকে চিটাগং কিংস আজকের ম্যাচে তারা জয়লাভ করলেই তারা প্লে অফ চূড়ান্ত করে ফেলবে, কারণ তারা 10 ম্যাচে 6 জয়ে তাদের 12 পয়েন্ট। আজকের ম্যাচটি জিতলে তাদের 14 পয়েন্ট হয়ে যাবে, তখন তারা কোয়ালিফাই করে ফেলবে প্লে অফের জন্য। যার কারণে চিটাগং কিংসের এই ম্যাচটি সিলেট স্ট্রাইকার্স থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই আজকে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চিটাগং কিংসের একাদশ কীরকম হতে পারে এবং সিলেট স্ট্রাইকার্সের একাদশ কীরকম হতে পারে সেটা নিয়ে একটি ছোট একটা ধারণা দিব, কারণ ম্যাচ অল্প কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। এর মধ্যে যদি আমরা প্রথমে চিটাগং কিংসের কথা বলি, চিটাগং কিংস তাদের সর্বশেষ ম্যাচটিতে তারা 5 উইকেটে জয়লাভ করেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এখন এই চিটাগং কিংস দলের মধ্যে গত ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এসেছিল। এর মধ্যে ওপেনিং পজিশনে 2টি পরিবর্তন দেখেছিলাম আমরা। জুবায়েদ আকবরের জায়গাতে লাহিরু মিলান্তা এসেছিল এবং পারভেজ হোসেন ইমন এসেছিল নাইম ইসলামের জায়গাতে। এখানে ইমন নাইমের জায়গাতে আসলেও খেলেছে নাইমের মতো ইনিংস। 43 বল খেলে মাত্র 41 রান করেছে, মাত্র নয়, রানটা ভালো কিন্তু স্ট্রাইক রেট একদম বাজে। তারপরে ইমন একাদশে টিকে যাবে। লাহিরু মিলান্তা এসেছিল জুবায়েদ আকবরের জায়গাতে, সে 12 বলে মাত্র 6 রান করে আউট হয়ে গেছে। এখন লাহিরু মিলান্তা বাদ পড়তে পারে, তার জায়গাতে আমার মতে আবার পুনরায় জুবায়েদ আকবরীকে সুযোগ দেওয়া উচিত, যে সর্বশেষ ম্যাচ যেটি খেলেছিল সেটাতে 19 বলে 23 রান করেছিল। অথবা যদি তাদের জুবায়েদ আকবরের সাথে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে খাজানাফে অথবা অন্য কোনো ক্রিকেটারকে ট্রাই করতে পারে। তবে লাহিরু মিলান্তাকে ড্রপ করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে, তার জায়গাতে জুবায়েদ আকবর আসার সম্ভাবনা বেশি। তার ওপেনিং পার্টনার হিসেবে ইমনকে দেখতে পারি আমরা। 3 নম্বর পজিশনে নামা গ্রাহাম ক্লার্ক লাস্ট 2 ম্যাচ যাবত পারফর্ম করতে পারছে না। গত ম্যাচে 12 বলে 15, এর আগের ম্যাচে 18 বলে 19 রান করে আউট হয়ে গেছে। স্টার্ট পেলেও বড় করতে পারছে না, যদিও এই দলের বেস্ট ব্যাটসম্যানটা কিন্তু গ্রাহাম ক্লার্ক, সে একাদশে টিকে যাবে 3 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশনে আমরা দেখতে পারবো অধিনায়ক মোহাম্মদ মিথুনকে, সে 15 বলে 20 করেছিল লাস্ট ম্যাচে। তারপর যদি 5, 6, 7 নম্বর এই 3টি পজিশনে যাই, এই 3 পজিশনে গত ম্যাচে খেলেছিল হায়দার আলী, শামীম হোসেন পাটোয়ারি এবং রাহাতুল ফেরদৌস জাভেদ। এর মধ্যে হায়দার আলী তো গত ম্যাচে দুর্দান্ত একটা ফিনিশিং করেছে, 18 বলে 48 রান করেছে, শেষ ওভারে 4টি ছক্কা মেরেছে। হায়দার আলী তো থাকছে, আর তার সাথে আরেকজন মানে 6 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারি গত ম্যাচে 2 বলে 8 রান করে রান আউটের কাটা পরে আউট হয়ে গেছিল, সে তো থাকছে। রাহাতুল ফেরদৌস জাভেদকে গত ম্যাচে খেলানো হয়েছিল আরাফাত সানির বিকল্প হিসেবে। এখন রাহাতুল ফেরদৌস জাভেদ যেহেতু স্লো লেফটার অর্থোডক্স, বলটা ভালো করতে পারে, গত ম্যাচে 5 বলে 6 রান করে অপরাজিত ছিল, বল হাতে উইকেট না পেলেও কিন্তু ভালো বোলিং করেছে, 3 ওভারে 20 রান দিয়েছে। আমার মধ্যে তাকে রাখা উচিত, কারণ তাকে ড্রপ করলে আবার আরাফাত সানিরকে আনলে একটা ব্যাটসম্যান কমে যাবে, সেক্ষেত্রে সেও একাদশে থাকুক। আর বোলিং ডিপার্টমেন্টের মধ্যে শরীফুল খালেদ তারা লাস্ট কয়েক ম্যাচ যাবত ভালো করতে পারছে না। এর মধ্যে শরীফুল গত ম্যাচে 4 ওভারে 34 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে, এর আগের ম্যাচে 3 ওভারে 39 রান দিয়েছিল। তারপর এখন শরীফুল ইসলামকে তারা কি করবে, তাকে কন্টিনিউ করবে কিনা, এটা টিম ম্যানেজমেন্টের কল। মনে হচ্ছে তাকে নিয়েই তারা এগোবে। খালেদ আহমেদ গত ম্যাচে একদমই ভালো বল করতে পারেনি, 4 ওভার 44 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। এর আগের ম্যাচে 4 ওভার 36 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। অর্থাৎ লাস্ট 2 ম্যাচ যাবত শরীফুল খালেদ দুইজনই তারা খুব বেশি রান দিচ্ছে। এখানে দুইজনের জায়গাতে একটা পরিবর্তন করে তারা চাইলে মারুফ মৃধাকে তারা আনতে পারে, এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের কল। শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দো সর্বশেষ ম্যাচে 4 ওভারে 15 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে না পারলেও দুর্দান্ত বল করেছে, ইকোনমি উইকেট বল করেছে, সে তো থাকছেই। লোকাল স্পিনার মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম একাদশে টিকে যাবে, 4 ওভারে 14 রান দিয়েছে, গত ম্যাচে উইকেট শিকার করতে পারেনি। যদিও এই বিনোরা ফার্নান্দো এবং আলিস আল ইসলামই কিন্তু সর্বশেষ ম্যাচে তারা রানের চাকাকে তারা আটকে রেখেছিল। এখানে দলের মধ্যে যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে যেটা বললাম টপ অর্ডার পজিশনে লাহিরু মিলান্তা বাদ পড়তে পারে, তার জায়গাতে জুবায়েদ আকবর আসতে পারে। আর যদি জুবায়েদ আকবরের সাথে টিম ম্যানেজমেন্টের কোনো সমস্যা হয়ে থাকে, যে তার একটা বক্তব্য বাইরে এসেছিল সংবাদ মাধ্যমে, সেটার জন্য যদি তাকে না খেলানো হয়, সেক্ষেত্রে লাহিরু মিলান্তা হয়তো বা আবার কন্টিনিউ করতে পারে। অথবা আমার হিসাবে তো লাহিরু মিলান্তার জায়গাতে জুবায়েদ আকবরীকে আনা উচিত, অথবা খাজানাফি এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি, তাকে ম্যাচ দেওয়া উচিত। আর বাকি পরিবর্তন হলে বোলিং ডিপার্টমেন্টে শরীফুল খালেদের জায়গাতে একটা পরিবর্তন হতে পারে, হলে মারুফ মৃধা আসতে পারে, আর নয়তো কোনো পরিবর্তন হবে না। এখন রাহাতুল ফেরদৌস জাভেদ গত ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ছিল, বল হাতে উইকেট না পেলেও ভালো বোলিং করেছে। এখন তাকে ড্রপ করে আর বাচ্চাটিকে নিয়ে আসে, সেটাও একটা ভাববার বিষয়। একটা টিম ম্যানেজমেন্টের কল, তারা 2 থেকে 3টি পরিবর্তন করতে পারে চাইলে। আবার এমনও হতে পারে যে 1 থেকে 2টি পরিবর্তন, অথবা এমন হতে পারে যে কোনো পরিবর্তন নাও করতে পারে। যদি পরিবর্তন হয় এই 3টি পজিশনে হবে, অন্য কোনো পজিশনে হবে না, সেটা হচ্ছে ওপেনিং পজিশনে লাহিরু মিলান্তা হয়তো থাকবে অথবা বাদ যাবে, তার জায়গায় জুবায়েদ আকবর বা নাফে আসবে। আর রাহাতুল ফেরদৌস জাভেদকে যদি তাদের কাছে মনে হয় যে তারা আর বাচ্চানিকে আনলে তারা বেটার বোলিং করাতে পারবে, সেক্ষেত্রে এটা হতে পারে। আর একটা বোলিং পজিশনে শরীফুল খালেদের জায়গাতে পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন হলে 3টি জায়গাতেই হতে পারে, আর নয়তো নাও হতে পারে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কথা বলে, তাদের একটা শেষ ম্যাচ, এই ম্যাচে তারা জানপ্রাণ দিয়ে জয়লাভ করার চেষ্টা করবে। এর মধ্যে তাদের পুরো একাদশ নিয়ে তো কথা বলবো না, তাদের পরিবর্তন হতে পারে 3 থেকে 4টি। এর মধ্যে
সামিউল শেনওয়ারি গত ম্যাচে ভালো বল ব্যাট করতে পারেনি, ওপেনিংয়ে নামানো হয়েছিল, 12 বলে 9 রান করেছিল, বল করার সুযোগ পায়নি, করানো হয়নি, সে বাদ পড়বে সামিউল শেনওয়ারি। এর পাশাপাশি তারা কাদিম এলেনকে বাদ দেবে, 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে ডিজাস্টার্স ব্যাটিং করেছে, কাদিম এলেন বাদ পড়বে। এর পাশাপাশি তারা গত ম্যাচে খেলিয়েছিল লোকাল ক্রিকেটার সাজ্জাদুল হক রিপনকে। এই 3টা পরিবর্তন হতে পারে। এই 3 জনের জায়গাতে আমি দেখতে পাচ্ছি তারা সাজ্জাদুল হক রিপনের জায়গাতে জাওয়াদ আবরারকে একাদশে নিয়ে আসবে, যাকে তারা ওপেন করাবে বলে মনে হচ্ছে। ইয়াং ক্রিকেটার, আন্ডার-19 এশিয়া কাপে কিন্তু চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল জাওয়াদ আবরার, তাকে একাদশে দেখা যাবে। এছাড়া সামিউল শেনওয়ারি এবং কাদিম এলেন, 2 বিদেশিকে বাদ দিলে তারা পল স্টাইলিং এবং জর্জ মানসিকে শেষ ম্যাচে খেলাতে পারে। আর যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্ট একটা পরিবর্তন হলে সেখান থেকে নাহিদুল ইসলাম অথবা নিহাদুজ্জামান গত ম্যাচে খেলতে পারেনি, 2 স্পিনার যে কোনো একজন স্পিনার একাদশে আসতে পারে, সেক্ষেত্রে সেটা পেসার রোয়েল বা সুমন খানের যে কোনো একজন বাদ পড়তে পারে, অথবা স্পিনার জন রস জাগের বাদ পড়তে পারে। সম্ভাবনা সবচেয়ে বেশি এই জাগের স্যারকে বাদ দিয়েই নাহিদুল ইসলাম অথবা নিহাদুজ্জামান, এই দুজনের একজন আসবে। আর বাকি উপরের দিকে শেনওয়ারি, কাদিম এলেন এবং সাজ্জাদুল হক রিপন, 3 জন বাদ পড়বে। 3 জনের জায়গাতে জর্জ মানসি, পল স্টাইলিং এবং জাওয়াদ আবরারকে একাদশে দেখা যেতে পারে সিলেট স্ট্রাইকার্সে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ, যেটা আমি ফিল করছি বা যেটা মনে হচ্ছে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আজকের ম্যাচটি চিটাগং কিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটি জয়লাভ করলে তারা কোয়ালিফাই করে ফেলবে। এখন দেখার বিষয় কীরকম পারফরমেন্স করে চিটাগং কিংস। 2 দলকে শুভকামনা, সিলেট স্ট্রাইকার্স ফ্যান্সদের জন্য শুভকামনা, যাতে সিলেট স্ট্রাইকার্স ভালো কিছু করে শেষ ম্যাচ জয়লাভ করে তাদেরকে একটা শেষ হাসিটা তারা তাদের মুখে দিতে পারে। আর একটা চিটাগং কিংস ফ্যান্সদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, আজকে জয়লাভ করলে তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। তো 2 দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।